ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারণার যুগে প্রবেশ করছে বাংলাদেশ। তবে প্রতিবারের ন্যায় এবারও ভোট যুদ্ধে নেমেই রাজনৈতিক দলগুলোকে একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে দেখা গেছে। দীর্ঘ 21 বছর পর পুণ্যভূমি সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট চেয়ে বলেছেন, এবার বিএনপি সরকার গঠন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন তারা। এ সময় জামায়াতকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চেয়ে শিরক করাচ্ছে। পাল্টা জবাবে জামায়াত বলছে, 17 বছর পর লন্ডন থেকে এক মুফতি দেশে এসে মুসলমানদের কুফরি আখ্যা দিয়েছেন। এই ধরনের ফতোয়া ও আক্রমণ জামায়াতের জন্য গ্রহণযোগ্য নয় দাবি করে দলটি বলেছে, এই দেশে আর নতুন পোশাকে ফ্যাসিবাদের ছায়া চায় না। যদি আসে তাহলে পূর্বের মতো পরিণতি হবে। অন্যদিকে 10 দলীয় জোটের শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসি নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। আর তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে বর্ণনা করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোকে যেভাবে ঐক্যের কথা বলতে শোনা গেছে, এখন প্রচারণায় নেমে কেন তাদের সেই রূপ পাল্টে গেল? কেন একে অন্যের বিষোদগার করছে? বিষোদগার না করে ভোটারদের মন জয় সম্ভব? এসব নিয়ে আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে এবং আজকে থেকে আসলে আমরা পোস্টারবিহীন যে প্রচারণা সেই যুগে প্রবেশ করলাম। প্রচারণা শুরুর দিন এবং দীর্ঘ সময় পর আসলে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ভোটের যাত্রা শুরু হয়েছে এবং সেখানে খুব স্বাভাবিকভাবে প্রার্থীরা প্রচারের যুদ্ধে নেমেছেন। প্রচারেই যেহেতু প্রসার, কতখানি প্রসার তারা নিজেদের দলকে করতে পারবেন সেটি এই প্রচারের মধ্য দিয়েই আমরা দেখতে পারবো। কিন্তু নানানভাবে যখন উন্নয়নের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, একই সময়ে যারাই আসলে আজকে এই প্রচারে নেমেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা দেখলাম বিরোধী দলের নামে নানানভাবে বিষোদগার করলেন। এটি কেন? আপনাকে ধন্যবাদ। না, এই যে যেটা দেখছেন এবং আপনাদেরও টাইটেলে যে 3টি দলই বলবো, বা তার মধ্যে তো একটি জোটের মধ্যেও তো 3টি দলেরই প্রধানত কথাবার্তা আপনারা শোনালেন। তাতে তো মানে এদের মধ্যে 2টা দল এবং তাদের সম্পর্কে আমরা আগে জানি, আর একটা নতুন হলেও সাম্প্রতিক সময়ে তাদের এই ধরনের বিহেভিয়ার প্যাটার্নের সাথে আমরা পরিচিত। সুতরাং এই জায়গাগুলো আমি তাতে নাথিং নিউ, মানে নতুন কিছু আমি দেখছি না। বরঞ্চ এর বাইরে আরও অনেক প্রচার প্রপাগান্ডা হয়েছে। সেগুলো যদি সবটা মিডিয়াতে আসতো তাহলে আপনি কিছুটা এই পাল্টাপাল্টির বাইরেও আজকে যে শুরুর দিনে অন্ততপক্ষে কিছু সংযত পজিশন হয়তো দেখতে পারতেন। যেমন বোঝার জন্য বলি, আমরাও আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আমি ছিলাম এই পুরো সময়টা জুড়ে। আমরা যেটা বলেছি যে আমাদের যে অঙ্গীকার, তো জানেন যে মুক্তিযুদ্ধটাকে প্রধান এবং তারপরে গণঅভ্যুত্থান, এইটাকে সামনে রেখেই আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজের দিকে আগাতে চাই। সেই লক্ষ্যে আমরা মনে করি এই মুহূর্তে একটা প্রধান কাজ, আমরা যেমন আচরণবিধি মেনে কাজকর্মগুলো করব, নির্বাচন কমিশন এবং সরকার তারা যাতে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে পারে সেই অ্যাসুরেন্সটা তাদেরকে দিতে হবে। আর ন্যাচারালি আমরা জনগণের উদ্দেশ্যে বলেছি, নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তাদের উপরে আস্থা রাখুন। এইটুকের মধ্যে প্রাইমারির কথাটা আমরা বলেছি। তা আপনি যেটা বললেন, আমি তো আগেই বলেছি যে এটাকে আমি নতুন কিছু দেখছি না। কিন্তু আমি যে আলোচনাটা তুলতে চাই এই পর্বে, সেটা হচ্ছে আমাদের তো একটা নির্বাচনের আচরণবিধি বহুদিন ধরে আছে। এটা দেখবেন আজকে শুধু না, তার আগে অনেক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। কে করেছে না করেছে এটা বড় কথার থেকে বড় কথা হচ্ছে এই আচরণবিধি লঙ্ঘের বিরুদ্ধে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে আচরণবিধি যেটা আছে, আজকেও দেখবেন সভা সমাবেশ তার করার যে নিয়ম নীতি, এটা লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। তৃতীয়ত হচ্ছে যে আমরা একটা গণঅভ্যুত্থান উত্তর পর্যায়ে এসে এবারের যে নির্বাচনের যাত্রায় আমরা সামিল হয়েছি গণতন্ত্রের পথে যাত্রার জন্য, এবং বিগত দিনে তো একেবারেই ভোটবিহীন অবস্থা ছিল। তা সেই জায়গায় হয়তোবা অনেকে ধারণা করেছিল যে আমাদের কতগুলো কালচারাল ডেভেলপমেন্ট হবে,
যার মধ্য দিয়ে আমাদের এই যে পাল্টাপাল্টির বিহেভিয়ার প্যাটার্ন, পলিটিক্যালটা করতে হবে, অবশ্যই পাল্টাপাল্টি থাকবে, সেই পাল্টাপাল্টি থাকবে পলিটিক্যাল, ব্যক্তি আক্রমণ, গোষ্ঠী আক্রমণ না। আপনি কি বলবো যে বিশেষ ধর্মের ব্যবহার বা যে কোনো সাম্প্রদায়িকতার ব্যবহার এইগুলো না করা, বা শুরুতে নানাভাবে প্রশাসনিক কারসাজির ইঙ্গিত দেওয়া, বা প্রথম দিনই আমরা প্রশাসনিক কারসাজির বিরুদ্ধে বলতে হবে, এমন জায়গাটা না যেতে পারলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে যেভাবেই আমরা এবারের নির্বাচনে অংশ নিচ্ছি, যার জন্য দেখবেন আমি একটু আগেও কথার মধ্যে বললাম ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু আপনি কি এটি মনে করছেন কিনা রহিন হোসেন প্রিন্স, যাওয়ার ক্ষেত্রে আমি এখনো প্রতিবন্ধকতা দেখতে আপনি পাচ্ছি। অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছিলেন, তো সেই সময়টাতে তো আমরা একটা বড় পরিবর্তন দেখতে চেয়েছিলাম এবং রাজনৈতিক দলরা প্রায় সবাই বলেছিল যে তারা আসলে এই ধরনের বিষোদ্গার আর করবেন না। এরপরও আসলে সেখান থেকে, সেই সংস্কৃতি থেকে কি তাহলে আমরা বেরিয়ে আসিনি? এই প্রচারণার প্রথম দিন কি আসলে আমরা খানিকটা সেই ইঙ্গিতই পেয়েছি? না না, তা তো আমি শুধু প্রচারণার আজকের দিন না, আপনি এর বিগত দিনেরও যদি বিহেভিয়ার প্যাটার্ন দেখেন, তাহলে আমরা আমি অধিকাংশ বলবো, অধিকাংশ দল এখনো পর্যন্ত এর থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটার পেছনে আপনি শুধু এইখানে দলগুলোকে আমি দোষ দেওয়ার পক্ষে না, কারণ এই যে গণ অভ্যুত্থানের পরে সরকার যারা এখন আছে তারা তো সবারই সমর্থন নিয়েই গেল সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা এইটা উন্নয়নের জন্য যে কাজটা করতে পারতো তারাই বরঞ্চ এটা করেনি। কারণ আপনি দেখেন শেষ দিন পর্যন্ত তাদেরকে এখনও আমরা নির্দলীয় তদারকি, মানে কি বলবো যে এটা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছি। আপনি দেখেন ইউনূস সাহেব কয়েকদিন আগে তো তিনি যেন প্রায় রেজাল্টই ঘোষণা করে দিলেন, বললেন যে কি নতুন দল, তারা তো অনেকে জিতবে, এমনকি নাকি মন্ত্রিসভায় যাবে। ওনার প্রিয় 3 দলকে কথায় কথায় ওনার ঘরে চলে যায় এবং উনি তাদের সাথে কথা বলেন। তো উনি তো বিহেভিয়ার প্যাটার্নটা রাখলেন না। ওনাকে 24 সালে আমরা এই বলেছিলাম প্রথমে, সেই প্রিয় 3 দল বারবার অভিযোগ করছে যে এবার আসলে ইসি এবং পুরো সরকার সেকেন্ড একটু শেষ করি, ওইটার জায়গায় একটু পরে আসি। আমরা 24 সালেই প্রথম বাম গণতান্ত্রিক জোটের প্রতি লিখিত ওনাকে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করেন, তাহলে অনেক কিছু পাল্টানো যাবে। উনি এখনো পর্যন্ত সেটা করতে পারেন না। আর ওই যে বললেন যে 3 দলের ওটা যখন ক্ষমতাটাই প্রধান হয়ে দাঁড়ায় তাদের কাছে দেখবেন ওই পাল্টাপাল্টিতেই আরো বেশি আসে, কয়দিন পরে আরো খারাপ পর্যায়ে। মনিরা শারমিন, প্রিয় 3 দলের যে আসলে এক ধরনের ট্যাগ আসলে এখন আমরা ব্যবহার করতে দেখছি সবাইকে, সেখানে এনসিপির নাম সবার উপরে হয়তো থাকার কথা। নাহিদ ইসলাম আজকে তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। আজকে আপনারা নির্বাচনী প্রচারণা করেছেন, সেখানে আপনারা বলেছেন একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। আবার আপনারা বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবেও দেখেছেন তারেক রহমান যেটি বলেছেন যে করাইল বস্তিবাসীকে তিনি ফ্ল্যাট দিবেন। সেটিকে নেগেটিভ ভাবে যদি আলোচনা করা যায় বা বিরোধী দলকে খাটো করতে পারলেই কি নির্বাচনে জয়ী হওয়া যায়? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত এই যে ইসির যে পক্ষপাতিত্বের অভিযোগ, এই অভিযোগ তো আসলে আমাদের পক্ষ থেকে করা হচ্ছে, এটা নতুন কিছু না। আমরা যখন নাগরিক কমিটি ছিলাম তখনও কিন্তু আমরা বলেছিলাম যে এই ইলেকশন কমিশনটি যেই আইনে গঠিত হয়েছে সেই আইনের ব্যাপারে আমাদের এক ধরনের কথা ছিল, এবং আরেকটা ব্যাপার ছিল যে ইলেকশন সংস্কার যে কমিশনের যে রিপোর্টটি, সেই রিপোর্টটি দেওয়ার আগেই এই ইসিটি গঠিত হয়েছে। এই জন্য আমরা কিন্তু তখন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, এবং এর পরবর্তীতে নানান বিষয়ে কিন্তু ইসি তার নিরপেক্ষ জায়গাটি আসলে প্রশ্নবিদ্ধ করেছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে আমরা সেই অভিযোগগুলো সবসময় করেছি। সুতরাং এই কথাটি যদি বলা হয় যে ইসির পক্ষপাতিত্বের বিষয়টি নতুন আমাদের পক্ষ থেকে, এই অভিযোগটি সেটি ভুল হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এটি এখন কেন এত সামনে আসছে, কেন আমরা বারবার করে এই বিষয়টি সামনে আনছি, কেন বারবার করে বলছি, কারণ গত 2 সপ্তাহের হিসাব যদি আমরা দেখি তাহলে আমরা যেটা দেখেছি, ইসি নগ্নভাবে একটি দলের প্রতি সহানুভূতিশীলতা দেখিয়েছে। এবং দেখেন, যখন কিনা ইলেকশন কমিশন একটি বাংলাদেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং সরকারও কিন্তু তাকে কোনো ডিরেকশন দেওয়ার বিষয় নাই, এখতিয়ার নেই। সুতরাং সেই জায়গা থেকে এরকম স্বাধীন একটি প্রতিষ্ঠান, তারা যখন আসলে একটি দলের প্রতি এই এত সহানুভূতিশীল হন, এবং যখন ঋণখেলাপিদের বিষয়ে আসে, তখন যখন তারা বলেন যে খুব কষ্ট করে আসলে এই মানে তার মনোনয়ন আসলে অবৈধ করার ব্যাপারে যখন কষ্ট হয় ইসির, এই ধরনের মন্তব্য হয়, এবং এরকম যখন হয় যে জাস্ট বলে যে আসলে টাকাটা দিয়ে দিয়েন,
এই শর্তে আসলে যখন মনোনয়ন বৈধ দেওয়া হয় তখন তো আসলে আমাদের স্বাভাবিকভাবেই মনে হয় যে আসলে এটা টাকা দিয়ে দেওয়ার শর্তে তারা ঋণ খেলাপিদের সংসদে পাঠানোর এক ধরনের এজেন্ডায় নেমেছে। এবং আমার মনে হয় যে এই দায়িত্বটা মানে আমি গতকালকে একটা জায়গায় বলছিলাম যে বিএনপির এই ঋণ খেলাপি বললে একটু সম্মান দেওয়া হয়, আমি একেবারে সহজ কথায় বলি, সেটা হচ্ছে জনগণের টাকা চুরি করে সেটা ফেরত না দেওয়া এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করার পরে সেই আসলে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক অর্থাৎ বিদেশি নাগরিক এদের আসলে এই বিএনপির পক্ষ থেকে যতটা আগ্রহ তাদের সংসদে পাঠানো তার সেরকমই আগ্রহ আমরা দেখছি আবার ইলেকশন কমিশনের। সুতরাং একই অভিযোগ আপনাদের বিরুদ্ধেও আছে, যেহেতু আপনি টাকা প্রসঙ্গটি এনেছেন। মনিরা শারমিন, মোবাইল ব্যাংকিং এ ভোট কেনা বেচা হচ্ছে এবং দৃশ্যমান প্রমাণও আছে। জামায়াতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপনারা তাদের সাথে যেহেতু একসাথে নির্বাচন করছেন, নির্বাচনী কৌশল তো আসলে আপনাদের সবারই এক, তার মানে সেখানে তো আপনাদের ভিন্নমত থাকার কোনো সুযোগ নেই। আপনারাও কি তাহলে একই কৌশল করছেন? বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে বিকাশ বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে আপনারা ভোট কেনা বেচা করার চেষ্টা করছেন? দেখেন, এটা খুবই সহজ ব্যাপার যে আমরা যে এই 10 দলীয় যে জোট, সেখানে কিন্তু এনসিপির ব্যাপারে যেটা আমরা প্রথম থেকেই বলছি সেটা হচ্ছে আমরা আসন সমঝোতার ভিত্তিতে, এবং আমাদের কিন্তু কয়েকটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের ভিত্তিতে আমরা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছি। এবং দেখেন, এখানে জামায়াতে ইসলামের কথা আপনি বলছেন, জামায়াতে ইসলামের এই বিষয়টির সাথে এনসিপিকে মিলানোর কোনো সুযোগ নেই, কারণ তারা কিন্তু কৌশলে তো আপনারা এক পথে হাঁটছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি দেখাতে পারবেন যে এনসিপির কেউ এই কারো ফোন নাম্বার নিচ্ছে বা কারো আসলে বিকাশে টাকা দিচ্ছে, এরকম আপনি কখনো দেখাতে পারবেন না। এবং দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে যে এইটা তো বারবার করে আমরা বলছি যে রাজনৈতিক কৌশল হিসেবে আমরা এই আসন সমঝোতাতে গেছি এবং এই জায়গাতে এনসিপির মতো করে প্রচারণা চালাচ্ছে, সেটি হুইচ ইজ ভেরি ভিজিবল। এবং আমরা 25 তারিখ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামায়াত তাদেরকে অভাবনীয় সহায়তা করছেন, ঠিক সেটি আসলে কি যে ক্ষেত্রে সহায়তা করছেন সেটি তিনি আমাদের সামনে স্পষ্ট করেনি। আমি আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, প্রচারণার শুরুতেই নানানভাবে বিষোদগার আমরা দেখতে পাচ্ছি। আপনারা জামায়াতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। আজকে আপনারা বলেছেন, জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন যে কেউ বেহেশতে টিকিট বিক্রির মাধ্যমে ভোট চেয়ে শিরক করাচ্ছে। জামাত আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি দেশে এসে মুসলমানদের কুফরি আখ্যা দিয়েছেন। আচ্ছা, আপনি ইসলাম এর ভুল ব্যাখ্যা করে যদি রাজনৈতিক ব্যবহার করেন, তা তো সঠিক ব্যাখ্যার প্রয়োজন আছে। গোত্রদাহ কেন হবে? গোত্রদাহ তো কোনো কারণ নেই। বেহেশতের টিকিট বিক্রি করার কথা এটা প্রমাণিত, তারা বলেছে, তারা করেছে। জামাতকে ভোট দিলে কি হয়ে যাবে, 18 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাও তো বলা হয়েছে। তো এগুলো তাদের নেতারা বলেছে, তাদেরকে সতর্ক না করে সেগুলি দায় না নিয়ে অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি আপনি যে দোষারোপগুলি চলছে, আমি এটাতে খুব বেশি বিচলিত নয়, অথবা ধরেন যেটাকে বলা হয় বিরক্তও নয়। বাংলাদেশের রাজনীতিতে এইগুলি দায় চাপানোর একটা চেষ্টা আছে, বিষাদাগার করাও চেষ্টা আছে, এগুলি থেকেছে। কিন্তু দিন শেষে জনগণই তার বিচার করে, কে সঠিক করছে, কে সঠিক করছে না, কে সীমালঙ্ঘন করছে, কে সীমালঙ্ঘন করছে না, কে জন আকাঙ্ক্ষা ধারণ করছে, কে করছে না। আপনি এই নির্বাচনের রায়ের মধ্যে দিয়ে দেখবেন যে জনগণ সঠিকটা বেছে নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছু অভিযোগের কথা স্পষ্ট করে বলেছেন মনিরা শারমিন, বিশেষ করে ইসিতে ঋণ খেলাপিদেরকে আসলে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তো এটাও মনে করছি যে নির্বাচনে কে প্রার্থী হবে কি হবে না সেটা এনসিপি নির্ধারণ করে দেবে। সবচেয়ে বেশি প্রার্থী বাতিল হয়েছে বিএনপির, সর্বাধিক। জামাতের যখন প্রথম পর্যায়ে প্রথম দিন যাচাই বাছাইয়ের কয়েকজন বাতিল হলে একেবারে নির্বাচন কমিশন বিএনপির হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি হলো। সর্বশেষ আপিলের পর জামাতের সব প্রার্থী বৈধ হয়ে গেল। এখন আর ইসির দোষ নেই। মানে ইসি, এনসিপি এবং জামাতের পারপাস সার্ভ করতে না পারলেই তাদের বিষাদাগার শুরু হয়েছে। কিন্তু ঋণ খেলাপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন। আপনি কেটে জানেন যে আইনে ঋণ খেলাপির কোনো অবস্থাতে নির্বাচন করার সুযোগ নাই। পেয়েছে মঞ্জুরুল হাসান মুন্সি, বাতিল হয়নি। পুনর্তফসিল করার সুযোগ আছে, প্লিজ পুনর্তফসিল করার সুযোগ আছে। সেই সুযোগে যদি কেউ তার ঋণ পুনর্তফসিল করে নেয়, তাতে যদি ব্যাংক স্যাটিসফাইড হয়, তাকে যদি ঋণ খেলাপি ব্যাংক মনে না করে, ঋণ খেলাপিকে আপনি নির্ধারণ করবেন, আমি নির্ধারণ করব, নাকি মনিরা শারমিন নির্ধারণ করবে? বাংলাদেশের এই বিধানটা আছে। পুনর্তফসিল যদি ব্যাংক কর্তৃক অ্যাকসেপ্ট হয়, তিনি আর ঋণ খেলাপি থাকেন না। তিনি টাকা দিয়েছেন, পুনরায় দিতে চেয়েছেন, সেভাবে তফসিল করার সুযোগ আছে। তো একজন লোক ঋণ নিয়েছে আর আপনি বলে দেবেন যে না, তার প্রার্থী হতে পারবে না, এটা তো স্বেচ্ছাচারিতা, এক ধরনের ডিজায়ার, এটা কিন্তু ঠিক না। আবার ধরেন, যারা প্রকৃতপক্ষে যেভাবে পুনর্তফসিল করতে চেয়েছে ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি, তাতে বাতিল হয়েছে।
দ্বৈত নাগরিক কোনটা থাকলে বাতিল হয়, কোনটা থাকলে বাতিল হয় না, সেটা আইনি প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এটা তার এখতিয়ার। এগুলি নিয়ে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। যেমন ধরেন আপনি দ্বৈত নাগরিক, সমালোচনা তৈরি হয়েছে যে আপনারা একদিকে বলছেন যে আপনারা ফ্যামিলি কার্ড দিবেন, আবার একদিকে আপনারা ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। তো ফ্যামিলি কার্ডের সাথে ঋণ খেলাপির সম্পর্ক কি? রাষ্ট্রের ঋণ পাওয়ার অধিকার সবার আছে, যে কোনো উদ্যোক্তা ঋণ পায়। আমি যদি আপনাকে বলি 7 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরেন খেলাফি ঋণ, কারা করেছে এটা দেখেন, কারা করেছে? বয়ানপির বিরুদ্ধে বলা হচ্ছে যে 6,000 কোটি টাকার নাকি ঋণ খেলাপি ইতিমধ্যে পাওয়া গিয়েছে। ঋণ খেলাপি নয়, 6,000 কোটি টাকা, 7 লাখ কোটি টাকা খেলাপি ঋণ। 6,000 কোটি টাকা অত্যন্ত মানে অল্প একটা অ্যামাউন্ট। এবং মনে রাখবেন এই দলে অনেক রকমের শিল্প উদ্যোক্তা রয়েছে, তারা বৈধভাবে ব্যবসা করছে, ঋণ পাওয়া তো আপনার অধিকার রাষ্ট্রে, এটা তো অবৈধ কিছু নয়। আপনি দেখবেন যে আপনি চূড়ান্তভাবে খেলাফি হয়েছেন কিনা আইনের ব্যত্যয় ঘটানোর পরও নির্বাচন কমিশন আনুকূল্য দেখাচ্ছে কিনা। একটা কথা বলা খুব ভালো, ফ্যামিলি কার্ড গোত্রদাহ কেন? এটা তো আমাদের অঙ্গীকার নির্বাচনে, আমাদের ম্যানিফেস্টোতে থাকবে। 31 দফা নিয়ে আমরা কত সোচ্চার আছে আরো 4 বছর ধরে। আমি রাজনীতি করব, জনগণের কাছে কি করণীয় তা উপস্থাপন করব, এটাই তো ন্যায্য। এবং জনগণ কিন্তু এর আগে শেখ রুবেল আলম এনসিপি নেতারা এটিও বলেছেন যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে আপনারা জনগণের কাছ থেকেই টাকা নেবেন, সেই টাকা দিয়েই ফ্যামিলি কার্ড দিবেন, এবং এতে করে আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছেন তারাই শুধু সুবিধাটি পাবেন। এনসিপি তো অনেক কথাই বলছেন, নিজেদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কিছুই করণীয় নেই। সারাদিন বসে থাকেন কখন বিএনপির বিরুদ্ধে 2-3টে বিষাদাগার করা যাবে, নেতাদের বিরুদ্ধে কি ভৎসনা করা যাবে। এছাড়া আপনি বলেন তো ওদের কি করণীয় আছে এই পর্যন্ত নির্ধারণ করে বলেছেন? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা সামাজিক উন্নয়নের খাতে 8 টাকা চিহ্নিত করেছি, জনগণের নির্বাচিত যদি করে সেগুলি আমরা ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠিত করব। জনগণের জন্য কি করব তাও যদি বলতে না পারি, তা বললে গোত্রদাহ হলে জনগণের আস্থা আপনি কেন পাবেন? আর জনগণের জন্য কি করবেন এটা জনগণ জানতে চাইবে না, আমার অঙ্গীকার থাকবে না। জনগণের জন্য আসলে আমরা কি করব সেটি যেমন আমরা জানাতে চাই, জনগণের জন্য যা করার আমরা অঙ্গীকার করছি সেই অঙ্গীকার আমরা কতখানি রাখবো সেটিও এবারে আসলে বিবেচনার বিষয়। মনিরা শারমিন, এনসিপিদের আসলে নিজেদের কিছু করণীয় নেই, এ কারণে আপনারা বিভিন্নভাবে বড় রাজনৈতিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর নামে বিষোদ্গার করছেন এবং নানানভাবে মিথ্যাচারও করছেন, বিশেষ করে ঋণ খেলাপিদের যে ইস্যুটি সেটি আসলে ইসি দেখবে কিংবা ব্যাংক বুঝবে, এরপরও আপনারা সেই বিষয় নিয়ে অতিরিক্ত বেশি কেন আলোচনা করছেন? দেখেন, প্রথমত এইভাবে করে না এই কথাগুলো বলে আসলে সাধারণ মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করা হয়। দেখেন, পুনঃতফসিল, ঋণ পুনঃতফসিলের কথা উনি বলছেন। ঋণ পুনঃতফসিল আসলে কিভাবে হয়? যখন আসলে এই রাজনৈতিক যে হস্তক্ষেপ এটি কিন্তু সব জায়গায় বিরাজমান। আপনি যখন যেই ব্যাংকে আমরা দেখেছি যে ঋণ খেলাপি যে যিনারা আছেন কোটি কোটি টাকা ঋণ খেলাপি, এবং ভাই কিন্তু বললেন যে 6,000 কোটি টাকা ঋণ খেলাপি সেটাও নাকি কিছু না। এটা তো খুবই অদ্ভুত ব্যাপার যে তারা নাকি আচ্ছা মানে হ্যাঁ মানে এবং ঋণ খেলাপিদের এই ঋণ খেলাপিরা ব্যাংকগুলোকে একদম খালি করে দিয়েছে। এবং আপনি জানলে অবাক হবেন যে তারা আসলে এই যে বারবার করে যখনই আসলে এরকম এই মনোনয়নের বিষয় আসে, যখন রাজনীতির বিষয় আসে, যখন নির্বাচনের বিষয় আসে, তখন তারা 10% টাকা হচ্ছে পরিশোধ করে তারা আবার ঋণ পুনর্তফসিল করেন এবং এইভাবে করে চলতে থাকে। এখন এই ঋণ খেলাপি, এই যে মানে জনগণের টাকার চুরি করে তারা যখন আসলে এইভাবে করে 10% টাকা পরিশোধ করে আবার পুনর্তফসিল করে তারা যখন সংসদে যাবেন, তারা কি আপনার মনে হয় যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইন প্রণয়ন করবেন? এবং এরা যখন সংসদে যাবে তখন কি এই সাধারণ মানুষের এই ট্যাক্সের টাকায় যে সে টাকা চুরি করলো এবং সে তো এইটা তো সে একটা সাইকেলের মতো করে সে আবার বিদেশে পাচার করবে। এবং এই দ্বৈত নাগরিকত্ব, বিদেশি নাগরিকত্ব, সে তো বিদেশে নাগরিকত্ব নিয়েছে হচ্ছে এই টাকা পাচার করার জন্য। দেখেন, ঢাকা 11 আসনের ভানেউত্তর নাগরিক, আমরা বারবার করে বলছি, কোথায় ইসি তো এটার ব্যাপারে কোনো হেলদোল নেই এবং এই ব্যাপারে কিছু বলছে না। এবং আরো একটি ব্যাপার, সিরাজগঞ্জ 6 বলেছেন ঢাকার কোনো আসনই কাউকে দেওয়া হবে না, অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না। তাহলে তো সব আসন কি আপনারা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন? রাজনৈতিক বক্তব্যের মধ্যে তো অনেক কিছু থাকে, কিন্তু আপনি যেটা ফ্যাক্ট সেটা তো আপনি ইগনোর করতে পারেন না। আপনি দেখেন সিরাজগঞ্জ 6 আসনে যেখানে বিএনপির একজন এম এ মুহিত, উনি তো হচ্ছে ব্রিটিশ সিটিজেন, উনি 2001 সাল থেকে ব্রিটিশ সিটিজেন, কিন্তু তার ব্যাপারে কেন ইসি কোনো কথা বলে না? এখন যখনই আমরা এই কথাগুলো বলতে চাই তখনই তো আসলে বন্ধু বেজার। হ্যাঁ, এটা তো সবসময় আমরা দেখে আসছি। এবং আরও একটা ব্যাপার দেখেন, ওনারা যে বলছেন আমাদের যে বক্তব্য, আমাদের বিভিন্ন সময় আমরা কিন্তু সেই কথাগুলো বলছি, কিন্তু দেখেন যখন আমরা দেখছি যে না একটা জায়গায় যখন জাস্টিস হচ্ছে না, তখন তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তখন যদি ওনারা এটার জন্য মনক্ষুণ্ণ হন, সেখানে আমাদের কিছু করার নাই। আর এই যে একটা আপনি প্রশ্ন করেছিলেন একটা যে ফ্ল্যাটের কথা নাহিদ ইসলাম বলেছে, আমরা দেখেছি যে এই মানে 5 আগস্ট পরবর্তী সময়ে যে দখলদারিত্বের রাজনীতি এবং ওনাদের আসলে যে তৃণমূলের নেতাকর্মী তারা আসলে সাধারণ মানুষের উপরে যে পরিমাণ দমনপীড়ন করেছে, এবং একটা সবজির যে দোকানি তার কাছ থেকেও তারা চাঁদাবাজি করেছে, সেই জায়গা থেকে এই ফ্ল্যাট বানানোর যে রাজনীতি, এই রাজনীতি আমাকে পুরনো বাংলা সিনেমার কথা মনে করিয়ে দেয়। আপনার মনে থাকবার কথা, আমরা
ছোটবেলায় দেখেছি যে যখন ওই বস্তি উচ্ছেদ করে ওই ফ্ল্যাট বানিয়ে দিত বড় রাজনৈতিক দলগুলো, এবং তাদের প্রতিশ্রুতি দিত তাদের ফ্ল্যাটে রাখবে, কিন্তু তখন কিন্তু আসলে মানুষগুলো ঘর হারা হতো এবং দেখা যেত তারা আসলে ওই গুন্ডা বাহিনীর খপ্পরে পড়তো। সুতরাং এই রাজনীতি তো আমাদের দেখা আছে। তবে আমরা আশা করি যে আসলে এই ফ্ল্যাটের রাজনীতি যাতে আসলে শুধুমাত্র মৌখিক রাজনীতি না হোক, এই 5 আগস্ট পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো তাদের মুখোশটা পরিবর্তন করুক। জীবন সেটি বস্তিতে থেকেও সম্ভব, বস্তি থেকে একটু উন্নয়ন করেও তো সেটি সম্ভব। অবশ্যই সম্ভব, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে, এবং তাদের আসলে এই যে কার্ডের কথা বলছেন, দেখেন কার্ড তো আমরা আসলে কার্ডের কথা আমরা এর আগেও দেখেছি। দেখেন বাংলাদেশে এই যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের যে বিষয়গুলো আছে, যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যে ভাতাগুলো আছে, সেগুলো আসলে বাংলাদেশের মানুষ, আপনি একটু খেয়াল করে দেখবেন স্থানীয় পর্যায়ের মানুষ কয়জন এই সুবিধাটা পায়। কারণ এগুলোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যে গুন্ডা বাহিনীকে তাদের আরো বেশি বেশি টাকা দিতে হয়, অথচ এটা তাদের হকের জিনিস। এই হকের জিনিসই তারা নিশ্চিত করতে পারবে কিনা, এটি আসলে রাজনীতিবিদদের সত্যিকার অর্থে তাদের প্রতিশ্রুতি হওয়া উচিত। শেখ রবিউল আলম, এই মুহূর্তে এনসিপি বা জামায়াত কিছু বললেই বিএনপির বন্ধু বেজারের মতন দশা, এবং আসলে আপনারা বাংলা সিনেমার মতো বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার এক ধরনের স্বপ্ন দেখাচ্ছেন, সেটি নিয়ে আসলে অনেক অভিযোগ আছে। সেটা বস্তিবাসীদের বুঝতে দেন, সেটা বস্তিবাসী আমলে না নিলে ডেফিনেটলি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, ভোট দিবে না। জনগণকে বুঝতে দেন না। এই যে দমন পীড়নের কথা বললেন, দমন পীড়ন কারা করেছে? জনগণকে মূল্যায়ন করতে দেন না। কারা চাঁদাবাজি করেছে, কারা করেছে? দৃশ্যমানভাবে কারা হাতে নাতে গ্রেপ্তার হয়েছে? নতুন রাজনৈতিক দলের অনেকে গ্রেপ্তার হয়েছে না হাতে নাতে? বিএনপিরও তো অনেকেই গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার কম না, বিএনপির বিরুদ্ধে সমালোচনা অনেক হয়েছে। এই ধরনের 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 45 লাখ টাকা নিয়ে গ্রেপ্তার হওয়ার নজির একজন বিএনপিতে নাই। আপনি আমাকে দেখান একজনকে, আপনি আমাকে দেখান যে টাকা নিতে গিয়ে সে গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, অভিযোগ আসছে, আমি আপনাকে বলি অভিযোগ হয়েছে। কোথায় কোন কারণ বাজারে খুন হয়েছে? যে মারা গিয়েছে তাকে সন্ত্রাসীরা মেরে রেখেছে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকে। 2 দিন আগে ওনারা বলেছেন এই হত্যা নির্বাচনকে ব্যাহত করার সময়, এই এনসিপির নেতারা বলছেন, আজকে বলছেন চাঁদাবাজির কথা। মানে একটা কিছু বলতে পারলেই হলো। আমার বক্তব্যটা হচ্ছে, আপনি কারা বিএনপিতে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের বহিষ্কার করা হয়েছে। আরেকটা কথা আপনি বলি, আপনি আমাদের সামাজিক নিরাপত্তা খাতে লাস্ট বাজেট হচ্ছে প্রায় 1,24,000 কোটি টাকা। সেই টাকাটা আপনি সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করবেন নির্বাচিত হয়ে একটা সরকার। ব্যয় যদি আপনি করেন ও প্রতিশ্রুতি দিচ্ছেন, তার আগেই আপনি সন্দেহ করছেন যে এগুলি দলীয় বিবেচনায় ব্যয় হবে। মানে আপনি এখনো ক্ষমতায় যান নাই, ব্যয় প্রক্রিয়া শুরু হন নাই, উনি এখন থেকে সন্দেহ করা শুরু করেছে এটা দলীয় বিবেচনায় ব্যয় হবে। আচ্ছা, দলীয় বিবেচনায় ব্যয় হতে আগে দেন, তারপর সমালোচনা করেন। আগে করে মর্নিং শোটা দেয়, মর্নিং তো আপনারা শো করেছেন তো ভাই। 5 আগস্টের পরে আমরা দেখেছি তো বিএনপির স্বরূপ। আপনাদের তো আমরা দেখেছি রাষ্ট্রটাকে গ্রাস করেছেন, চাঁদাবাজি করেছেন, জিম্মি করেছেন, সবই করেছেন, আপনারাই করেছেন। আমরা চাঁদাবাজি করেছি, আপনাদের হাতে তো ধরা পড়েছে, গুলশানে ধরা পড়েছে, বসুন্ধরাতে ধরা পড়েছে 45 লাখ টাকা নিতে গিয়ে আপনাদের লোকেরা করেছে। যত নৈরাজ্য আপনারা করেছেন, কিন্তু দায় আপনাদের চাপাচ্ছেন অন্য মানুষের কাছে। জনগণের কাছে কি আপনি আমার মতো কথা বলছেন কেন? জনগণের জন্য আমি কি করণীয় আমার দল বলছে, আমি বলছি, জনগণ বিবেচনা করবে। আমরা ওটা বাস্তবায়ন করতে গেলে বিচ্যুত হলে তখন সমালোচনা করেন, কিন্তু আপনারা কি করছেন জনগণের জন্য? কি করবেন? কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কি করে ক্ষমতা রাখছেন? নমিনেশন দিচ্ছেন 30 আসনে, 30 আসনে তো জনগণের জন্য করবেন কি? সরকার গঠনের তো সুযোগ নাই। আমাদের সরকার গঠনের সুযোগ আছে, জনগণ বারবার নির্বাচিত করেছে, দায়বদ্ধতা আছে, জন আকাঙ্ক্ষা ধারণ করি জনগণের জন্য। আপনি তো জনগণের জন্য কিছু বলেন নাই। আপনার আসন 30টি, সব কটা জিতলেও সরকার হবে না, করবেন কি জনগণের জন্য? কিছুই নাই, ক্ষমতার অংশ হইতে চাচ্ছেন। যে আমরা দায়বদ্ধতার কথা বলছি, যে জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটি আসলে সার্থক কতখানি করতে পারি, সেটা একটি বড় প্রশ্ন। রহিন হোসেন প্রিন্স, প্রচারণার শুরুর দিনেই আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন জেলায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং প্রচারণা করতে গিয়েই এই সংঘর্ষগুলো ঘটেছে, এবং গণভোটে হ্যাঁ না বলা নিয়েও এক ধরনের হট্টগোল উত্তেজনা সৃষ্টি হয়েছে। এভাবে যদি প্রচারণার শুরুর দিনই সংঘর্ষ ঘটতে থাকে, নির্বাচনের দিন গিয়ে আসলে পরিস্থিতি কোথায় ঠেকবে? না, একটা হচ্ছে আপনি ধরেন নির্বাচনের দিন এই অবস্থা চলতে থাকলে তো নানা সংকট হবে, কিন্তু আমি এই জায়গাটার একটা অবসান বা বিবেচনা কি করা যেত সে ব্যাপারে দুই একটা কথা বলি। দেখেন, এইখানে আমরাও আলোচনার মধ্যে যেটা আসলাম, একটা খেলাফি ঋণ, রাজনীতিতে ধর্মের ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তো সংকট যদি বলেন। তারপরে আপনি গণভোটের হ্যাঁ না এই জায়গাগুলো বলছেন। আমরা যে কথাটা প্রথম দিন থেকে বলে আসছি, এখন না শুধু অনেক আগে, আপনি যদি নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের কথা আমরা যদি আলোচনায় যেতে পারতাম, তাহলে ঋণ খেলাফির যে ফাঁক-ফোকর আছে এই দূর করার কিন্তু আলোচনা করতে পারতাম। আমরা তো সেটার মধ্যে ঢুকতে পারিনি। আমরা এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটা বন্ধের কথা বলা আছে, আরও আলোচনা করা যেত, আমরা তো তার মধ্যে ঢুকতে পারি নাই।
তা আপনি তারপরে যে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের আর কোনো আলোচনায় আপনি আছেন, এটা তো করতেই পারলাম না, তাহলে এই সংকট তো থাকবেই। ধরুন বোঝার জন্য বলি, আমি জাস্ট একটা জেনারেল মডেলের মতো বলি, এই যে আপনি শুরু করলেন পোস্টারবিহীন প্রচার, একসময় কি কেউ ভাবতে পেরেছে? একসময় তো বিরাট দেওয়াল লেখা ছিল, বন্ধ করা হয়েছে। তো এইবার একটা কথার কথা বলি, যে যদি ধরেন আমরা আলোচনা, ওই যে সংস্কার আলোচনা করতে পারতাম, আমরা যদি এটা বলতে পারতাম নির্বাচনের এই প্রার্থী হওয়ার সময়টা অঙ্গীকারনামা দিতে হয়েছে, আগে দল দিতে হতো, এখন ব্যক্তিও দিতে হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তা আমরা যদি এইভাবে বলতে পারতাম যে তোমরা কোনো যে দল যারা, বা এটা মনোনয়ন আমরা ফাইনাল করার আগেই দলীয় ইস্তেহারটা চাই, 1, 2 ইস্তেহারের এই প্রচার প্রপাগান্ডার দায় দায়িত্ব নির্বাচন কমিশন নিয়ে নেবে এবং সে জনগণের কাছে বলবে কোন দল কি করতে পারে। আপনি যদি এইরকম একটা জায়গায় আমরা করতে পারতাম, তাহলে আমরা টাকার খেলা দূর করে আজকে ধরুন এখানে উদাহরণ নিয়ে যে আলোচনাটা নিয়ে একটু বিতর্ক হলো আর কি, বস্তি উন্নয়ন, তার কি কর্মকাণ্ড হবে, ওকে, বিএনপি কিভাবে উন্নয়ন করবে, এই যে এনসিপি কিভাবে করবে, বামপন্থীরা কিভাবে করবে, আপনি আলোচনাটা যদি ওইটাকে কেন্দ্রীভূত করতে পারতেন, তাহলে জনগণ কিন্তু বুঝে পরিবেশটা নিতে পারত। আমরা নিজেরা কি করব সেটি বলার সাথে সাথে আবার বলতে হচ্ছে যে বিরোধী পক্ষ আসলে আমরা কিভাবে ছোট করব, সেই জায়গাটিতে কেন আমাদের সংস্কৃতি বারবার ঘুরে যাচ্ছে? এই যে পলিটিক্যাল কালচার, আমি বলছি এটা পরিবর্তনের জন্য আপনার পুরো পদ্ধতিটাকে পরিবর্তন যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আপনি ধরেন শেষ আলোচনা যেটা করলেন, এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের দিন কি হবে, তা ন্যাচারাল। আপনি যদি এইরকম চলতে থাকে, পাল্টাপাল্টি চলতে থাকে, তাহলে তো আপনি পারবেন না। কিন্তু আপনি যদি বিষয়টা এরকমের থাকতো যে আপনি বিষয়ভিত্তিক আলোচনা জনগণের কাছে তুলে ধরা, জনগণই তার বিচারটা করবে, তাহলে তো আপনি অনেক কিছু কিন্তু কি বলবো, এই সংকট উত্তরণে অনেক পজিটিভ ভূমিকা নিতে পারতেন। আবার জামায়াতের আমির আজকে একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এই দেশ নতুন পোশাকে ফ্যাসিবাদের ছায়া চায় না। এই সমস্ত জামাত আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এখন ঘটনাচক্রে তারা হয়তো একটু সামনে আছে, এইটা নিয়ে আমি বেশি আলোচনার পক্ষে না। এইটা হচ্ছে সবই এমন পলিটিক্যাল রেটরিক তারা সামনে নিয়ে আসছে যাতে করে যে তারা বুঝছে যে হয়তোবা যারা সামনে আছে তাদের ঘায়েল করার জন্য এই সমস্ত কথা। কিন্তু যার যার কথা বলুক, জনগণ ঠিক করবে। কিন্তু আমি যে প্রশ্নটা আরেকটা বলে এই পল্টে বলি, আপনি দেখেন এখানে হ্যাঁ না ভোট নিয়ে আসলেন, এই সরকার কি শুরু করেছে? সে যে তার কথায় জনগণ, একটা জাতীয় সংসদ নির্বাচনটাও আমাদের বিবেচনায় প্রধান, গণভোটকে তো আমরা একেবারে অপ্রয়োজনীয় প্রথম দিন থেকে বলে এসেছি যে গণভোট লাগবে, যখন লাগবে তখন। এইখানে যে করছেন এটা অপ্রয়োজনীয়। তারপরে গণভোট নামে যা হচ্ছে, আপনি দেখেন এইখানে কি কেউ বলতে পারবেন? আমাকে বোঝাই জানতো যে 4টা পয়েন্ট বলেছেন, 4টা পয়েন্টের মধ্যে আপনার 48 পয়েন্ট আছে, আপনার ভূমিকা আছে, আপনার অঙ্গীকারের বিষয় আছে, পরে আবার নানা ধরনের ঘটনা আছে। তা আপনি সেই আলোচনাটাকে এমন জায়গায় নিয়ে যেয়ে এইটাকে তো আমি দেখি যে নিচের দিকে নিয়ে চলে আসছেন। তার মানে পুরো নির্বাচনের যে পরিবেশটা তৈরি করা যেত জাতীয় সংসদ নির্বাচনের, সেই জায়গাটায় এখন সরকার থেকে শুরু করে অন্য কেউ যথাযথভাবে ঢুকছে বলে মনে হয় না। কিন্তু আমি প্রচারণার প্রথম দিনে আমি বলবো, ইসি এবং সরকার দয়া করে একটা পজিটিভ পজিশন নিক, যাতে করে সকল আচরণবিধি আমরা সবাই মিলে একটা প্রচারের ধারা যেতে পারি। আগেই আসলে যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি, প্যাস্টেল ব্যালট পেপার নিয়ে আসলে আমরা এক ধরনের ভিডিও প্রচার হতে দেখেছি, আমরা প্রচারণার নামে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ, হস্তান্তর এক ধরনের ভিডিও দেখেছি, সেটি নিয়ে সংঘর্ষ হয়েছে রাজধানীতে। এই সব কিছু মিলিয়ে আসলে ইসির যে ভূমিকা দেখলাম সেটি হচ্ছে ইসি সতর্ক করলো, কিন্তু কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ডগুলো কি যখন প্রচারণা শুরু হয়ে গেছে কমবে বলে আপনারা মনে করছেন কি না? এই প্রশ্নের উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের ঘটনা দেখেছি আমরা, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড নিতে দেখেছি আমরা, বিকাশ নাম্বার নিতে দেখেছি আমরা, নানান রকমের অভিযোগ আছে। একই অভিযোগ কিন্তু সব রাজনৈতিক দলের বিরুদ্ধে আছে। বিএনপির নেতাকর্মীরাও নানানভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করেছেন প্রচারণা শুরু হবার আগে, সেই অভিযোগ আছে। এরপরও ইসিকে আমরা দেখলাম, ইসি শুধু সতর্ক করলেন, প্রচারণার নামে ভোটারের এনআইডি সংগ্রহ হস্তান্তরে সতর্ক করলো ইসি। এতে করেই কি আসলে থামানো যাবে এই ঘটনা? না, আমি দুইটা বিষয়ে একেবারেই সুস্পষ্ট মন্তব্য করি। ইসির এই ধরনের আচরণ গ্রহণযোগ্য না। প্রথমে দেখা দরকার এইখানে আমরা আওয়ামী লীগ, বিএনপি বলেন, এনসিপি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, কোনো দিকে তাকানোর দরকার নেই। ঘটনাটা অপরাধমূলক এবং আমাদের আরপিও বিরোধী, সেইটা বিবেচনা করেই দ্রুত ব্যবস্থা নেওয়াটা দরকার। এবং নির্বাচন কমিশন তারা যদি এখানে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে পারতো, তাহলে একটা ভূমিকা পালন করতে পারতো। আমি প্রসঙ্গক্রমে বলি, এই যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা জানি, ধরেন এখন এই ঘটনা শোনার পরে আপনি যদি একটা ইসিকে ফোন দেন, ইসি হয়তো এরকম বলতে পারে যে আমাদেরকে সুনির্দিষ্ট থেকে অভিযোগ করে নাই। আমরা যার জন্য বহু আগে থেকে বলে আসছিলাম, লিখিত বলা আছে তাদের কাছে, যে এই ধরনের ঘটনা একটা সুমোটো করতে হবে, নির্বাচন কমিশনকে উদ্যোগী হয়ে দায়িত্ব পালন করতে হবে। সেই কাজটা তারা করছে না। এটা না করাতে আপনি এই যে ধরেন এক জায়গায় যে ঘটনাটা অনেক জায়গায় জানতো না,
অন্য জায়গায় বরঞ্চ এই ধরনের কার্যক্রমগুলো এখন চলবে, সুতরাং এটা গ্রহণযোগ্য না। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কি বলে যে পোস্টাল আপনি যে ব্যালট, এটা দেখেন আমাদের দেশে তো এই অভিজ্ঞতাটাই প্রথম। তা আমরা এর আগে অনেকগুলো কাজ করার সময় একটু পাইলট প্রজেক্ট করেই করেছি, কিন্তু এইবার দেখলাম শুরুতে যে অভিযোগটা হলো, আমি ব্যক্তিগতভাবে তো কোনো শুরু হওয়া দেখলাম না। আপনি আমাকে একটু সহজ করে বোঝানোর ব্যবস্থা করেন, আমি তো নিজেও বুঝতেছি না যে বিদেশে যারা আছে তারা এখনো পর্যন্ত তারা তো এক একটা আসনকে ভোট দেবে, তা সেইটা যদি হয় সেই আসনের প্রার্থীকে কোনো দল হলে তার ইস্তেহার কি, তার বক্তব্যটা কি, এটা জানতে পারলো না, তারা কি করে এটা ভোটের মধ্যে দেয়? আর ইতিমধ্যেই তো খবর বেরিয়েছে ওই যে একটা পোস্ট কোড ব্যবহার করে কিভাবে শত শত ব্যবহার করছে, তাতে এই ভোট তো একটা এই প্রচারণা শুরুর আগে যখন একটি দলের নেতাকর্মীরা বলেন যে ঢাকায় আসলে তারা কোনো আসনেই ছাড় দেবেন না, এটা তো আরো অপরাধমূলক কাজ। তার মানে কি এটা কি কোনো পরিকল্পিত ঘটনা, এটা কি হুমকিমূলক ঘটনা? আমি বলছি যে এই প্রতিটি ঘটনাই তো আপনাকে সুনির্দিষ্ট করে ধরতে হবে, নির্বাচন কমিশনকে ধরেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি দেখেন আজকেও এই আলোচনায় আমরা উদ্বোধনীতে এই আলোচনাগুলোর কিছুটা হয়তো করলাম, কিন্তু আপনি কিন্তু এই আলোচনার মধ্যে ঢোকার কারণে যে ন্যূনতম ভয়ের পরিবেশ মুক্ত করা, অস্ত্র উদ্ধারের কথা বলা, এই আলোচনার মধ্যে আমরা কিন্তু ঢুকতে পারলাম না। এই যে মব সন্ত্রাস, এইটাকে বন্ধ করা, এই ধরনের মানে আপনি যে সুযোগ মানুষের ভয়ের পরিবেশ নিশ্চিত না করতে পারলে তো আপনি নির্বাচনে জনগণকেই যে দিতে পারবেন না, বরঞ্চ এটা একটা ম্যানিপুলেশনের নানা ধরনের সুযোগ থাকবে। জামায়াত এবং এনসিপিরও অনেক অভিযোগ আছে। মনিরা শারমিন, আপনার কাছে আসি। জামায়াতের সাথে আপনারা জোট বেঁধে এবার নির্বাচন করছেন, সেটি আপনাদের নির্বাচনী কৌশল বলার চেষ্টা করেছেন। আপনারা জামায়াত নিয়ে বিএনপির নেতারা সরাসরি অভিযোগ করেছেন যারা আসলে একসময় এই বাংলাদেশ থাকুক সেটিই চায়নি, তাদের সাথে এখন আপনারা নির্বাচন করছেন। আপনি নিজেও বলেছিলেন এক সময় যে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না। এরপরেও তো জামায়াতের সাথে আপনাকে দেখা গেছে আপনারা একসাথে নির্বাচনী কৌশলে এগিয়ে যাচ্ছেন। তাহলে আসলে জামায়াতের নেতাকর্মীরা যখন কোনো কিছু বলছে সেই দায়ভার কোনোভাবেই এনসিপি নিতে চায় না, কিন্তু আপনারা নির্বাচনী প্রচারণায় তো একসাথে কাজ করছেন। আপনাকে আমি আমার ব্যক্তিগত অবস্থাটাকে পরিষ্কার করি। আমি নওগাঁ 5 আসন থেকে নির্বাচন করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই আসন আমি জামায়াতের জন্য ছেড়ে দিইনি। এই জোটের সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে আমি কিন্তু নির্বাচন করছি না। এর পরবর্তীতে এটি অর্থ আমার দলের মধ্যে সেই গণতান্ত্রিক চর্চাটা আছে এবং আমরা সেটা করি যে দলের কোনো সিদ্ধান্তের বিপক্ষে আমি নোট অফ ডিসেন্ট দিতে পারি। সেই জায়গা থেকে এর পরবর্তীতে আমার এই নির্বাচন পরিচালনা টিমে আমার কাজ করার সুযোগ, এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে নির্বাচন পরিচালনা টিমে থাকার ফলে আমার একটি মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় এবং তার পরবর্তীতে সেই প্রেস কনফারেন্সটিতে আমি থাকি। সেই জায়গা থেকে আপনি যেটার কথা বলছেন যে যেখানে আমাকে আর কি দেখা গেছে, সুতরাং এই জায়গাতে দেখেন আমার দলের একটি সিদ্ধান্ত, দলটি একজন নারীকেও এবার মনোনয়ন দেননি। জি একদমই। দেখেন জামায়াতের সাথে আমাদের কিন্তু নীতিগত জায়গায় বিভেদ আছে এবং তাদের অনেক বিষয়ে কিন্তু, যেমন তারা নারীর 5 ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে তারা 5 ঘন্টা করতে চায়, যেটির সাথে আমাদের দ্বিমত আছে। আমরা সেটি এবং এই যে 71 বিষয়ে তাদের আসলে অবস্থান স্পষ্ট নাই, এই বিষয়গুলোতে তো আমাদের স্পষ্ট বিরোধ আছে তাদের সাথে। তবে এই জায়গাতে আমরা এই জন্যই বলছি যে আমাদের আদর্শিক জায়গা থেকে এই জোটটি হয়নি, এটি হচ্ছে একটি আসন সমঝোতা। সুতরাং সেই জায়গা থেকে সেটা স্পষ্ট করেই কিন্তু আমাদের এই আসন সমঝোতার সিদ্ধান্তটি। এখন দেখেন এখানে হচ্ছে এই আমাদের এই জোটের ফলে যদি এখন আপনি বলেন যে এনসিপিকে জামাতের সব কর্মকাণ্ডের দায়ভার নিতে হবে, আপনি যখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন যে নির্বাচন কমিশন কেন ওই যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি সংগ্রহ করা বা ফোন নাম্বার সংগ্রহ করে যেই কাজটি করছে, এটি তো নির্বাচন কমিশনের দেখার বিষয়। নির্বাচন কমিশনের ইভেন আমি তো এটা মানে তাদের এটি কিন্তু শোকজ দেওয়ার বিষয় আছে, তারা নানানভাবে এটি অ্যাড্রেস করতে পারে। দেখেন আমাদের 2জন প্রার্থী ঢাকা 11 আসন এবং ঢাকা 8 আসন, তাদের 2জনকে কিন্তু শোকজ করা হয়েছে ইসির পক্ষ থেকে। কেন? তারা হ্যাঁ ভোটের প্রচার করেছে এবং তাদের ছবি সমেত। কেন তাদের ছবিটা আসলে প্রকাশ করা হলো? এই কারণে। অথচ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করেনি, তারা কিন্তু মানে মার্কার প্রচারণা করেনি, তারা কিন্তু শুধুমাত্র হ্যাঁ ভোটের প্রচারণা করেছে। তারপরেও কিন্তু আলোচনা করেছে যে সেক্ষেত্রে তো আসলে তারেক রহমানকে সবার আগে শোকজ করার কথা, কারণ আমরা সারা ঢাকা শহরে তারেক রহমানের ছবি দেখছি এবং তার সাথে সাথে তার যে প্রতিশ্রুতি, তার যে অঙ্গীকার বাংলাদেশের, তো সেটি তো আসলে ইশতেহারের মতো করে মানুষের কাছে যাচ্ছে। এবং দেখেন
আমরা তো দেখছি যে এই যে তারা মাহফিল বলেন এবং শোক সভা বলেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মীদেরকে আমরা দেখেছি গিয়েছেন তারা নানানভাবে সামাজিক কর্মকাণ্ডে আপনারাও সামাজিক কর্মকাণ্ড, কিন্তু আপনি দেখেন যে এই যে প্রত্যেকটি জায়গায় যে যখন আসলে তারা জনসমাবেশে তারা যখন এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেখান তখন তো আসলে সেটি নির্বাচনী প্রচারণা হয়ে যায়, তাই না? নির্বাচনী প্রচারণার আগে আপনারা প্রচারণা শুরু করেছেন, আজকে থেকে যেহেতু প্রচারণা শুরু হয়েছে, আপনি নিজেও এবার নির্বাচনের প্রার্থী হয়েছেন, যত ধরনের প্রত্যাশা আসলে আপনারা সাধারণ জনগণকে দিয়েছেন, যতই বিষোদগার করুন না কেন বিরোধী দলের প্রতি, সেই সব কিছু সেই সংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিনা? যে স্বপ্ন আপনারা মানুষকে দেখাচ্ছেন সেই স্বপ্ন এবার অন্তত বাস্তবায়ন হবে কি না? বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। একটা পরিবর্তন প্রয়োজন, সেটা দল অনুভব করে এবং ধরেন জনগণ প্রত্যাশা করে। জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে রাজনীতি করা যায় না। আমরা অতীতেও জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেছি। বাংলাদেশের সব ক্রাইসিসে বিএনপি জনগণের পাশে ছিল। এবার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার ক্ষেত্রে বিএনপির অঙ্গীকার আছে, বিএনপি যে কোনো মূল্যে সে অঙ্গীকার রাখবে। একটা কথা বলা দরকার, তারেক রহমান তার নির্বাচনী আসনের মধ্যে করাল বস্তিবাসীদের উন্নয়নের জন্য তিনি ফ্ল্যাট করে দেওয়ার কথা বলছেন। অন্য দল আরও ভালো কিছু বলে বস্তিবাসীদের উন্নয়নের জন্য, আমাদের তো দ্বিমত তাই। কিন্তু আমরা বললে আরেকজনের গোত্র দেওয়া হবে কিনা, আপত্তিটা ওখানে। আপনি আরও ভালো কিছু বলেন বস্তিবাসীদের জন্য, আপনি কি করতে পারেন, আপনি কিন্তু তা বলছেন না। আবার ধরেন খেলাপি ঋণের আইনটি পরিবর্তন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা আইনে যদি একজন ব্যক্তি সুযোগ নিতে চাইবে আইনিভাবে, এটাই ন্যায্য, সেটা আবার দলের উপর চাপানোর কেন চেষ্টা করেন? আমি বলছি হ্যাঁ, আইনটা যদি বাজে হয় আসেন আমরা করি যে আগামীতে এই আইনটা থাকবে না, সেভাবে আমাদের পরিবর্তনটা হতে হবে। কিন্তু কোনো দলের উপর কেন আপনি চালাবেন কেন? যদি আমার আইনি অধিকার কোনো ব্যক্তির থেকে থাকে সেটা দলের উপর চালানোর ন্যায্য নয়। আরেকটা কথা একটু বলার দরকার, 47 থেকে বর্তমান পর্যন্ত কর্মকাণ্ডের জন্য যারা প্রকাশ্যে ক্ষমা চায় তারা রাজনীতিটা কিভাবে করবে? তার মানে 47 থেকে এই পর্যন্ত যা করেছে তার জন্য যদি ক্ষমা চেতে হয় তাহলে জনগণের জন্য কিছুই করেনি। যারা জনগণের জন্য অতি কিছু করেননি, রাষ্ট্রের জন্য করেনি, তারা তাদের রাজনীতিটা কোথায়? ক্ষমাই যদি চেতে হয় সব কর্মের জন্য, তার মানে তারা রাজনৈতিক দল না, তারা রাজনীতি করে না, জনগণ তাদের উপর আস্থা রাখে না। গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু আপনার সব কাজের জন্য ক্ষমা চাইতে হলে সে কাজটা নিশ্চয়ই জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না। আবার সব কর্মের জন্য ক্ষমা যদি চাইতে হয় তাহলে নিশ্চয়ই সেটা অপরাধ ছিল, আর অপরাধ যিনি করেন নিশ্চয়ই জনগণ তাদের গ্রহণ করেছে। দ্বিমত করছি না, ক্ষমা তো চাইতে হয়েছে এই কারণে যে যা কিছু করেছেন তা নিয়ে জনগণের উপর আস্থা রাখতে চাইছেন না। আরেকটা কথা বলি এক বাক্য, সেটা হচ্ছে 6 মাস আগে বলেছেন যারা 300 আসনে বিজয়ী হব, 3 মাস আগে তারা বলেছেন 150 আসনে বিজয় নিশ্চিত, এখন তারা মাত্র 30 আসনে প্রার্থী দিতে পারছেন। অর্থাৎ জনগণকে যেভাবে ধারণ করেছেন তা রাখতে পারেননি। বিএনপি রাখতে পারবে কিনা? একদম বিএনপি রেখেছে অতীতে, এখনো রাখছে। এখন আমরা নির্বাচনী ইস্তাহার দিচ্ছি। আরেকটা কথা বলে রাখা ভালো, 30 আসনে যারা প্রার্থী দেয় অথবা 10 আসনের যারা প্রার্থী দেয় তাদের আর নির্বাচনী ইস্তাহারের প্রয়োজন হয় না, কারণ ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে না, জনগণের কাছে এই রাষ্ট্রে তার কিছু করণীয় থাকে না। যেটা করণীয় থাকে রাজনৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্বের জন্য ইস্তাহারের প্রয়োজন নেই। ইস্তাহারের প্রয়োজন হচ্ছে জন আকাঙ্ক্ষা ধারণ করে ক্ষমতায় গিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ করা। অতএব অন্যদের ইস্তাহার এখন জাতির কাছে গুরুত্ব পাচ্ছে বলে আমার কাছে মনে হয়। আলম, রহিন হোসেন প্রিন্স, মনিরা শারমিন, আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 রাজখান থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।